প্রিয় শ্রোতারা, স্বাগতম বাংলা স্টোরি অডিওতে। আজ আমরা শুনব বাংলা সাহিত্যের প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এক রহস্যময় ও গা ছমছমে গল্প, মায়া। তো চলুন শুরু করা যাক আজকের গল্প, মায়া। দু বছর আগের কথা বলি, এখনো অল্প অল্প যেন মনে পড়ে। সব ভুল হয়ে যায়। কি করে এলাম এখানে? বগুলা থেকে রাস্তা চলে গেল সিঁদোরানির দিকে। চলি সেই রাস্তা ধরেই। রাঁধুনি বামুনের চাকরিটুকু ছিল অনেক দিনের, আজ তা গেল। যাক, তাতে কোনো দুঃখ নেই। দুঃখ এই অবিচারে চাকরিটা গেল। খিচুড়ি আমি করিনি, কে করেছে আমি জানিও না, অথচ বাবুদের বিচারে আমি দোষী সাব্যস্ত হলাম। শান্তিপাড়া, সর্ষে, বেজির ডাঙা পার হতে হতে বেলা দুপুর ঘুরে গেল। খিদেও বেশ পেয়েছে। হাতে সামান্য কিছু পয়সা থাকলেও খাবার দোকান চোখে পড়ল না। রাস্তার এক জায়গায় ভারী চমৎকার একটা পুকুর। স্নান করতে আমি চিরকালই ভালোবাসি। ভাঙা ঘাটে কাপড় নামিয়ে রেখে জলে নামলাম, প্রাণ ভরে ডুব দিলাম। স্নান করে সত্যি ভারী তৃপ্তি হলো। শরীর ঠান্ডা হলো, কিন্তু পেট সমানে জ্বলছে। এই সময় কোনো বনের ফল নেই। এমন সময় একজন বুড়ো লোক পুকুরটাতে নাইতে আসতে দেখা গেল। তিনি এসে আমাকে জিজ্ঞেস করলেন, বাড়ি কোথায়? আমি বুড়োকে বললাম, আমি গরিব ব্রাহ্মণ, চাকরি খুঁজে বেড়াচ্ছি। আপাতত বড় খিদে পেয়েছে, খাবো কোথায় আপনি কি সন্ধান দিতে পারেন? বসো, নেনি, সব ঠিক করে দিচ্ছি। স্নান সেরে লোকটি আমাকে সঙ্গে নিয়ে গ্রামের মধ্যে ঢুকল। জঙ্গলে ঘেরা একটা পুরনো বাড়ি। আমার নাম নিবারণ চক্রবর্তী। এ বাড়ি আমার, কিন্তু আমি এখানে থাকি না। কলকাতায় আমার ছেলেরা ব্যবসা করে, শ্যামবাজারে ওদের বাসা। এত বড় বাড়ি পড়ে আছে, আর সেখানে মাত্র 3খানা ঘরে আমরা থাকি। কি কষ্ট বলো দেখি। মস্ত বাগান আছে বাড়ির পেছনে, সব রকম ফলের গাছ আছে, 12 ভূতে খায়। তুমি এখানে থাকবে? বললাম, থাকতেই পারি। কি কাজ করতে? রাঁধুনির কাজ। যে কদিন এখানে আছি সে কদিন এখানে রাঁধো, দুজনে খাই। খুব ভালো। আমি রাজি হয়ে যেতেই লোকটা যেন ভারী খুশি হলো। খাওয়া দাওয়ার পরে একটা পুরনো মাদুর আর মোটা বালিশ দিয়ে বলল, বিশ্রাম করো। পথ হেঁটে বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম। ঘুমিয়ে যখন উঠলাম, বেলা তখন নেই। রাঙা রোদ, বড় বড় গাছপালার উঁচু ডালে। এরই মধ্যে বাড়ির পেছনের জঙ্গলে শিয়ালের ডাক শুরু হলো। বাড়ির বাইরে গিয়ে এদিক ওদিক খানিকটা ঘুরে বেড়ালাম। যেদিকে চাই পুরনো আম কাঁঠালের বন আর জঙ্গল। কোনো লোকের বাড়ি নজরে পড়ল না। জঙ্গলের মধ্যেই একটা ভাঙা দেউল। উঁকি মেরে দেখি শুধু চামচিকির আড্ডা। ফিরে এসে দেখি বুড়ো নিবারণ চক্রবর্তী বসে তামাক খাচ্ছে। চা করতে জানো? একটু চা করো, চিঁড়ে ভাজো, তেল নুন মেখে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া যাবে। সন্ধ্যার পর বললে ভাত চড়িয়ে দাও, সরু আতপ আছে, গাওয়া ঘি আছে, আলু ভাতে ভাত, ব্যাস। যে আজ্ঞে। তোমার জন্যে ঝিঙের একটা তরকারি করে নিও,
ঝিঙে আছে রান্নাঘরের পেছনে, আলো হাতে নিয়ে তুলে আনো এই বেলা। আর একটা কথা, রান্নাঘরে সর্বদা আলো জেলে রাখবি। তা তো রাখতেই হবে, অন্ধকারে কি রান্না করা যায়? হ্যাঁ, তাই বলছি। মস্ত বড় বাড়ি, ওপরে নিচে 14-15টা ঘর, 2-4খানা ছাড়া অন্য সব ঘরে তালা। তখনও পুরো অন্ধকার হয়নি, আলোর দরকার নেই ভেবে আমি শুধু হাতেই ঝিঙে তুলতে গেলাম। সন্ধ্যা নামছে, রান্নাঘরের পেছনে ঝোপঝাড়ে ভরা এক আগাছার জঙ্গল। হাতে আলো নেই, আমি কচি ঝিঙে খুঁজে খুঁজে তুলছি। বুনো ঝিঙে গাছ, যাকে এঁটো গাছ বলে, এমনি বীজ পড়ে গাছ হয়েছে। অনেক ঝিঙে ধরেছে দেখে বেছে বেছে কচি ঝিঙে তুলতে লাগলাম। ঠিক তখনই হঠাৎ আমার চোখ গিয়ে থামল সামনে। আমার থেকে হাত 10 দূরে ঝোপের আড়ালে আধ ঘুমটা দেওয়া একটা বউ নিচু হয়ে ঝিঙে তুলছে। প্রথমে ভাবলাম নিশ্চয়ই গাঁয়ের কোনো বৌঝি, হয়তো আমায় দেখেও কিছু বলছে না। দুবার তাকালাম, সে নিজের মতো ঝিঙে তুলেই যাচ্ছে। আমি কয়েকটা ঝিঙে হাতে নিয়ে ফিরে এলাম, কিন্তু আসার আগে আরেকবার তাকিয়ে দেখলাম বউটি তখনও একইভাবে ঝিঙে তুলছে। রান্নাঘরে ফিরতেই নিবারণ চক্রবর্তী জিজ্ঞেস করলেন, ঝিঙে পেলে? আজ্ঞে হ্যাঁ, অনেক ঝিঙে হয়েছে, আর একজনও তুলছিল। আর একজন কোথায়? ওই রান্নাঘরের পেছনে জঙ্গলের দিকে। পুরুষ মানুষ? না, একটা বউ। আমার কথা শুনে নিবারণ চক্রবর্তীর মুখটা কেমন যেন বদলে গেল। কোথায় বউ? চলো দেখি। উনি আমাকে নিয়ে তাড়াতাড়ি রান্নাঘরের পেছনে গেলেন, কিন্তু গিয়ে দেখি সেখানে কেউ নেই। কই বউ? এই তো ওই ঝোপটার কাছেই ছিল। যত সব। চলো চলো, দিন দুপুরে আবার বউ দেখা। আমি কিছুই বুঝলাম না, যদি গাঁয়ের কোনো বউ ঝিঙে তুলতে এসে থাকে তাতে এমন রাগারাগির কি আছে? রাতে খাওয়া দাওয়ার পরও নিবারণ চক্রবর্তী বারবার সেই ঝিঙে তোলার কথা তুললেন। আলো নিয়ে যাওনি কেন? তোমায় তো বলেছিলাম আলো হাতে নিয়ে যেতে। আমি ঠিক বুঝলাম না দোষটা কোথায়। আলো ছাড়াই তো সব স্পষ্ট দেখেছি, এমনকি সেই বউটাকেও। শোনো, সন্ধ্যার পর সর্বদা আলো কাছে রাখবে। কেন? তাই বলছি, যা বলি শুনে চলবে। বুড়োটাকে তখন একটু খিটখিটে মানুষই মনে হয়েছিল, কিন্তু তার গলার ভেতরে কেমন যেন চাপা ভয় মিশেছিল। রাত গভীর, আমি শুয়ে আছি। হঠাৎ কিসের শব্দে ঘুম ভেঙে গেল। উপরের ঘর থেকে খট খট শব্দ আসছে। মনে হচ্ছে ভারী কিছু টানা হচ্ছে, যেন বাক্স, খাট, বিছানা এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো হচ্ছে। ভাবলাম বুড়ো মানুষটা হয়তো কাল কলকাতায় যাবে বলে এত রাতে জিনিসপত্র গুছোচ্ছে, কিন্তু এত রাত্রিরে? বাবা, কি বাতিগ্রস্ত মানুষ! সকালে উঠেই নিবারণ চক্রবর্তীকে বললাম, কাল রাতে অনেক কাজ করছিলেন নাকি? হ্যাঁ আমি। হ্যাঁ, ওপরের ঘরে ভারী জিনিস সরানোর শব্দ হচ্ছিল। ও হ্যাঁ, না,
ঠিক? এরপর আর কিছু বললেন না, শুধু চুপ করে গেলেন। আর সেই চুপ করাটাই কেমন যেন অস্বস্তিকর লাগলো। সেই রাতের পর শেষ রাতের দিকে আমার জ্ঞান ফিরল। খোলা জানলা দিয়ে জ্যোৎস্না এসে পড়েছে বিছানার ওপর। ঘর জুড়ে এক ধরনের ঠান্ডা নীরবতা। কিন্তু একটা জিনিস সঙ্গে সঙ্গে টের পেলাম, একটা অদ্ভুত গন্ধ। ফুলের মতো, কিন্তু ঠিক কোনো চেনা ফুলের গন্ধ নয়। গন্ধটা মিষ্টি, আবার কেমন যেন মাথা ঝিমঝিম করা নেশার মতো। হঠাৎ মনে পড়ল, সেই বউটাকে দেখার সময়ও যেন এমন একটা গন্ধ ভেসে এসেছিল। তবে কি সবটাই স্বপ্ন ছিল? ভূতের নাচ, সেই সব মানুষ, সব কি ঘুমের ঘোরে দেখা? কিন্তু গন্ধ তো স্বপ্নের মধ্যে নাকে লেগে থাকে না। হয়তো কোনো অচেনা বনফুলের গন্ধ, তাই হবে। সকাল হতেই মনটা কিছুটা হালকা হয়ে গেল। নিজের কাজেই মন দিলাম। ভাবলাম বন জঙ্গল কেটে এখানে তরি তরকারির আবাদ করব। দুপুরবেলা রান্নাঘরে ভাত নামিয়ে হাঁড়ি রাখতে যাচ্ছি। ঠিক তখনই দোতলার বারান্দা থেকে একসঙ্গে অনেক মানুষের হাসির শব্দ ভেসে এলো। সে হাসি সাধারণ হাসি নয়, খিলখিল নয়, যেন খলখল করে অট্ট হাসি। মনে হলো পুরো বাড়িটা যেন সেই হাসিতে কেঁপে উঠল। আমি ভাত ফেলে দৌড়ে বেরিয়ে গেলাম। রোয়াকে দাঁড়িয়ে ওপরের দিকে তাকালাম। সব জানলা বন্ধ, সব দরজা বন্ধ, কোথাও কাউকে দেখা যাচ্ছে না। ওপরের সিঁড়ির মুখে তালা ঝুলছে। চাবি তো নিবারণ চক্রবর্তী নিয়ে গেছে। তবে হাসলো কারা? নিজেকেই বোঝালাম, দিন দুপুরে ভূতের ভয় কিসের, নিশ্চয়ই কানের ভুল। তবু বুকের ভেতরটা কেমন জানে অস্বস্তিতে ভরে রইল। সেই রাতে ঘুমের মধ্যে আবার মনে হলো যেন ঘরের ভেতর অনেক লোক কথা বলছে। কেউ হাসছে, কেউ ফিস ফিস করছে, যেন কোনো বিয়ে বাড়িতে ঘুমিয়ে আছি। লোকজনের শব্দ ঘুমের মধ্যেও কানে আসছে। হয়তো সবটাই মনের ভুল। এরপর কেটে গেল কয়েকদিন। ধীরে ধীরে ভয়টা যেন কমে এলো। এক বিকেলে ভাবলাম রান্নাঘরের পেছনের ঝিঙের জঙ্গলটা একটু পরিষ্কার করি। দা হাতে আগাছা কাটছি, ঝিঙের লতা বাঁচিয়ে জায়গাটা গুছিয়ে নিচ্ছি। ঠিক তখনই চোখ পড়ল সামনে। আবার সেই বউ, আগের মতোই নিচু হয়ে ঝোপের মধ্যে ঝিঙে তুলছে, আধ ঘুমটা টানা, নিঃশব্দ। আর ঠিক সেই মুহূর্তে দোতলার সব ঘর থেকে যেন একসঙ্গে প্রচণ্ড হইচই শুরু হয়ে গেল। অনেক মানুষের গলা, চিৎকার, দৌড়াদৌড়ির শব্দ, যেন সব দরজা জানলা একসঙ্গে খুলে গেল। আমি ছুটে সামনে এলাম, উপরের দিকে তাকালাম, কিন্তু সব আগের মতোই বন্ধ। একটা জানলাও খোলা নয়, একটা কপাটও নড়ে না। তাহলে শব্দ এলো কোথা থেকে? পিছনে দৌড়ে গিয়ে সেই বউটাকে খুঁজলাম, কেউ নেই। সেদিন রাতে খেয়ে শুয়ে পড়েছি, সামান্য তন্দ্রা এসেছে। হঠাৎ ঘুম ভেঙে দেখি আমার বিছানার চারপাশে
অনেক লোক দাঁড়িয়ে, সবাইয়ের মাথায় লাল পাগড়ি, হাতে ছোট ছোট লাঠি, আর সবচেয়ে ভয়ঙ্কর কথা, সবার মুখ যেন একই রকম। আমাদের মধ্যে আজ কে যেন এসেছে। এখানে একজন পৃথিবীর লোকের বাড়ি আছে অনেক দিন থেকে। সব মিথ্যে। কোথায় বাড়ি? আমরা তো দেখিনি। এসো নাচ শুরু করি। তারপর শুরু হলো ভয়ঙ্কর এক নাচ। লাঠির শব্দ, হুঙ্কার, বিকট চিৎকার। মনে হচ্ছিল ওরা আমার শরীরের ভেতর দিয়েই চলে যাচ্ছে। কিন্তু আশ্চর্য, যেন আমাকে কেউ দেখছেই না। চোখের সামনে সব ঝাপসা হয়ে গেল। জ্ঞান ফিরল শেষ রাতের জ্যোৎস্নায়। আর বাতাসে আবার ভেসে আসছে সেই অচেনা ফুলের গন্ধ। পরদিন তেল নুন কিনতে আবার গ্রামের দোকানের দিকে গেলাম। দোকানদার আমাকে দেখেই কেমন যেন কৌতূহলী চোখে তাকালো। কি রকম আছো? কিছু দেখছো নাকি? না। শুনছো কিছু? না। আমি ভাবলাম সবাই কেন একই রকম কথা জিজ্ঞেস করে। তুমি কি টুকটাক জানো? ভূতের মন্তর টন্তর কিছু? ওসব ছাড়ুন, তেল দিন চলে যাই। একটা কথা বলি, কোনো বউ মতো মেয়েকে দেখনি? কোনো অদ্ভুত ফুলের গন্ধ পাওনি? না তো। তাহলে বেঁচে গেছো। তোমার আগে যারা ওই বাড়িতে থেকেছে তারাও প্রথমে একটা বউকে দেখত। তারপর ধীরে ধীরে বাড়িটার প্রতি অদ্ভুত টান জন্মাত। ওরা বাড়ি ছেড়ে যেতে চাইতো না। শরীর শুকিয়ে যেত, মাথা ঠিক থাকতো না। শেষে মারা পর্যন্ত গেছে দুজন। ও বাড়ি ভালো না, ওখানে ভূতের আড্ডা। আমরা গ্রামের লোক ওই বাড়ির ত্রিসীমানায়ও যাই না। দোকান থেকে ফিরতে ফিরতে কথাগুলো মাথার ভেতর ঘুরছিল। তবে কি সত্যিই আমার মাথাও খারাপ হতে শুরু করেছে? কিন্তু আশ্চর্যের কথা, বাড়ির সীমানায় পা রাখতেই সব ভয় যেন মিলিয়ে গেল। মনে হলো, না, এসব বাজে কথা। এত আরামে আমি বহু দিন থাকিনি। গাছ ভরা ফল, নিজের মতো থাকা, কোনো ঝামেলা নেই। বরং মনে হতে লাগলো, এই বাড়ি ছেড়ে আমি যাবই বা কেন? বেশ আছি, খাসা আছি, তোফা আছি। কিন্তু তখনও বুঝিনি এই ভাবনাটাই ছিল আসল ভয়। তারপর কেটে গেল দিন, কেটে গেল মাস। একসময় বুঝতেই পারলাম না কিভাবে 2 বছর পেরিয়ে গেছে। আজও আমি সেই বাড়িতেই আছি। চকতি মশাই মাইনে দেন না, তবু কিছু আসে যায় না। বাড়ি দেখাশোনা করি, বেগুন, কলা, ফলমূল বিছি। দিন যায়, রাত যায়, আর রাত হলে আমি ওদের নাচ দেখি, ওদের হইচই শুনি, ওদের উপস্থিতি টের পাই। অদ্ভুত ব্যাপার কি জানে, এখন আর ভয় লাগে না, বরং ওদের মধ্যেই যেন আমার সংসার। এক পাও যায়নি বাড়ি ছেড়ে।